চেলসি স্যাক করে দিয়েছে এনজো মারেস্কাকে এবং ম্যানচেস্টার ইউনাইটেড স্যাক করে দিয়েছে রুবেন অ্যামোরিমকে। যদিও দুইটা ভিন্ন ক্লাব, কিন্তু স্যাক করার কারণ মূলত একটাই, সেটা হচ্ছে তারা ম্যানেজমেন্টের হাতের পুতুল হতে চায়নি। মানে এই দুইটা ক্লাবের ম্যানেজমেন্ট চাচ্ছে এমন কোচকে যারা তাদের কথা মতো উঠবে, তাদের কথা মতো বসবে। কিন্তু বর্তমানে এই মডার্ন ফুটবলে আপনি কোনো ম্যানেজারকেই পাবেন না যাদের মেরুদণ্ড একটু সোজা, তারা ম্যানেজমেন্টের কথা মতো চলবে। তারা চাইবে ম্যানেজার হইতে, এবং রুবেন অ্যামোরিমও ঠিক এটাই বলেছে পোস্ট ম্যাচ কনফারেন্সে, যে আমি এখানে এসেছিলাম ম্যানেজার হইতে, এখানে আমি কোচ হইতে আসি নাই। তো যারা কোচ এবং ম্যানেজারের মধ্যে পার্থক্যটা বোঝেন না, তাদের উদ্দেশ্যে আমি বলি, ম্যানেজার হচ্ছে এমন একজন যার ডিমান্ড অনুযায়ী ক্লাব তাকে প্লেয়ার দিবে। মানে সে যে প্লেয়ারগুলোকে চাইবে তাদেরকে সে সাইন করাতে পারবে, মানে তার ইচ্ছা মতো স্কোয়াড চালাতে পারবে। যাকে উচিত সে বেঞ্চ করে দিবে, যাকে উচিত সে স্কোয়াড থেকে বের করে দিবে। আর কোচ হচ্ছে এমন ব্যক্তি যাকে ম্যানেজমেন্ট প্লেয়ার দিবে এবং সেই প্লেয়ারগুলোকে সে কোচিং করাবে এবং খেলাবে। তার ডিমান্ড ম্যানেজমেন্ট পূরণ করবে না। কিন্তু রুবেন অ্যামোরিমকে নাকি ওয়াদা করা হয়েছিল যে সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসবে তখন তাকে নতুন নতুন সাইনিং দেওয়া হবে। মানে সে ম্যানচেস্টার ইউনাইটেডের কারেন্ট যে প্লেয়ারগুলো ছিল তখন, সেই প্লেয়ারগুলো সে ছাঁটাই করে দিবে, এবং সে ছাঁটাই করে দিয়েছে। সে অ্যান্টনি, রাশফোর্ড এবং গার্নাচোর মতো প্লেয়ারকে বের করে দিয়েছে এবং কবি মাইনুকে সে বেঞ্চ করে দিয়েছে। এবং তার কথা মতো তাকে নাকি ম্যানেজমেন্ট মিডফিল্ডে নতুন মুখ সেখানে ইন্ট্রোডিউস করানোর কথা ছিল। কিন্তু ম্যানেজমেন্ট লাস্টের দিকে এসে যখন দেখতেছিল যে এই ফরমেশনে চলতেছে না, তখন ম্যানেজমেন্ট এই যে নতুন প্লেয়ার দেওয়ার কথাটা সেটা ডিনাই করে দেয়। কিন্তু রুবেন অ্যামোরিমের কথা হচ্ছে, আমাকে তো নতুন প্লেয়ার দেওয়ার উচিত ছিল। আমি যদি আমার ফরমেশন অনুযায়ী খেলাতে চাই তাহলে আমার তো নতুন নতুন প্লেয়ার প্রয়োজন। কিন্তু সেখানেই ম্যানেজমেন্ট বলে যে তুমি তোমার ট্যাকটিক চেঞ্জ করে ফেলো, তুমি যে ব্যাক থ্রিতে খেলতে চাচ্ছ সেই ব্যাক থ্রিটা চেঞ্জ করে ব্যাক ফোর করে ফেলো। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের কারেন্ট যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলো ব্যাক ফোর অনুযায়ী খুব ভালোভাবে খেলতে পারবে। কিন্তু কোচের ট্যাকটিক হচ্ছে ব্যাক থ্রিতে, এবং সে উইং ব্যাক ইউজ করবে। সেক্ষেত্রে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের যে উইং ব্যাক দুটো রয়েছে, আমার দিয়ালো এবং ডিয়াগো ডালো, এই দুইটার আউটপুট ওইভাবে ম্যানচেস্টার ইউনাইটেডে আসতেছিল না। সেই জন্য সে চাচ্ছিল নতুন সাইনিং। এবং মিডফিল্ডে আপনারা যদি খেয়াল করেন যে ম্যাচগুলোতে ব্রুনো ফার্নান্ডেস থাকে না, সেই ম্যাচগুলো ম্যানচেস্টার ইউনাইটেড পুরোপুরি বটল করে দেয়। এবং এক্ষেত্রেও ঠিক একইটাই হয়েছে, এবং সে চাচ্ছিল নতুন মিডফিল্ড। কিন্তু তাকে মিডফিল্ড না দিয়ে তারা সিমিনিওর পিছিয়ে ঘুরতেছিল, এবং যখন দেখলো ম্যানচেস্টার সিটি সিমিনিওকে নিয়ে গেল, তখন তারা বলল যে আমরা আর কোনো সাইনিং করবো না। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা 60 মিলিয়ন দিয়ে সিমিনিওকে কিনে দিতে চাইলেন, সেই 60 মিলিয়ন দিয়ে একটা মিডফিল্ড এনে দিলেই তো হইতো। কিন্তু তারা সেটা করবে না। তাদের কথা অনুযায়ী হচ্ছে তাদের কথায় উঠতে হবে এবং বসতে হবে, কিন্তু কোচ সেটা করবে না। এবং এই কারণে কোচ এমন পরিস্থিতির সৃষ্টি করে যাতে তার ম্যানেজমেন্টটাকে স্যাক করে দেয়। কারণ সে যদি মিউচুয়ালি এখান থেকে সরে যাইতো তাহলে সে কম্পেনসেশন পাইতো না, এবং তাকে স্যাক করা হয়েছে। এই কারণে সে মোটা অঙ্কের একটা টাকাও পেয়েছে। কিন্তু অন্যদিকে চেলসির ক্ষেত্রে যেটা হয়েছে, এনজো মারেস্কা নাকি চেলসিতে দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থায় ম্যানচেস্টার সিটির সাথে লিঙ্ক আপ করতেছিল। মানে 2027 সালের ওই দিকে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি ছাড়তে পারে, এবং সে যদি ম্যানচেস্টার সিটি ছাড়ে তাহলে এনজো মারেস্কা চাচ্ছিল যে ম্যানচেস্টার সিটিতে যাইতে। কিন্তু এই ক্ষেত্রে চেলসি এটা ভালোভাবে নেয়নি, যে তুমি একটা ক্লাবের দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থায় তুমি অন্য ক্লাবের সাথে কেন কথা বলবে। তখন এনজো মারেস্কা এটা ক্লিয়ার করে যে আমি তো যে প্লেয়ারগুলো চাচ্ছিলাম তোমরা তো সেই প্লেয়ারগুলো আমাকে দিতেছিলে না। মানে সে চাচ্ছিল সেন্টার ব্যাক, কিন্তু তাকে সেন্টার ব্যাক না দিয়ে তাকে দেওয়া হয়েছিল গার্নাচো, এবং সে চাচ্ছিল গার্নাচোকে বেঞ্চ করতে, ওই পজিশনে পেদ্রো নেটোকে খেলাতে এবং এই পাশে এস্তোভাওকে স্টার্ট করতে। কিন্তু ম্যানেজমেন্ট চাচ্ছিল যে গার্নাচোকে স্টার্ট করাতেই হবে, এবং এর ফলে দেখা যাচ্ছিল সে রেজাল্ট বের করে আনতে পারতেছিল না। এবং আপনারা যদি খুব ভালোভাবে খেয়াল করে থাকেন যে 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 ম্যাচগুলোতে এস্তোভাও স্টার্ট করতেছিল বা এস্তোভাও ভালো করতেছিল, সেই ম্যাচগুলো চেলসি জিততেছিল। এবং এই যে বনিবনা, এই বনিবনা না হওয়ার কারণেই তাকে স্যাক করা হয়। তো মোদ্দা কথা হলো যে দুইজন ম্যানেজারকেই স্যাক করা হয়েছে তাদের খারাপ ডিসিশন বা খারাপ প্লেয়ের জন্য না, তাদের যে ম্যানেজমেন্টের সাথে খারাপ সম্পর্ক, এই সম্পর্ক খারাপ হওয়ার কারণে। তো এখন আসা যাক নতুন কোচ কে হবে। তো চেলসি ইতিমধ্যে লিয়াম রোজিনারকে নতুন কোচ হিসেবে জয়েন করে নিয়েছে এবং তার সাথে 32 সাল পর্যন্ত কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে। এবং লিয়াম রোজিনার হচ্ছে চেলসির আওতাভুক্ত একটা ক্লাব, সেই ক্লাবের ম্যানেজার ছিল, যার ফলে এটাই বোঝা যাচ্ছে সেই হচ্ছে তাদের হাতের পাপেট হবে, মানে তাদের কথা মতো চলবে। এই কারণে তাকে সাইন করানো হয়েছে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কথা যদি বলি, তাহলে অনেক অনেক মানে কোচ তাদের সাথে লিঙ্ক আপ হচ্ছে, যেক্ষেত্রে জিনেদিন জিদান থেকে শুরু করে আমাদের জাভি আলোনসো, জাভি হার্নান্ডেজ, তারপর আসতেছে
থমাস টুকাল, তারপর বায়ার্ন মিউনিখের যে কোচ রয়েছে তার সাথেও নাকি লিঙ্ক আপ হচ্ছে। এর পাশাপাশি আসতেছে আমাদের যে ইয়র্গান ক্লপ। কিন্তু আমার মনে হয় না যে এইরকম যে কোচ যারা নিজেদের পায়ে দাঁড়াতে চাইবে তারা ম্যানচেস্টার ইউনাইটেডে আসবে, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড চাচ্ছে এমন একজন কোচ যারা তাদের কথা মতো চলাফেরা করবে। এই কারণে বর্তমানে ইন্টারিম যে কোচ সেই হিসেবে ওলেকে আমরা দেখতে পারি, কিন্তু আমার মনে হয় না যে লং টার্মে সে ভালো করতে পারবে, কারণ ম্যানেজমেন্ট সেটা করতে দিবে না। তো আপনাদের কি মনে হয় কে আসতে পারে? এখন দেখা যাচ্ছে যে জাভি হার্নান্ডেজ মানে সাবেক বার্সেলোনা প্লেয়ার এবং কোচ, সে খুব ভালো ইন্টারেস্ট দেখাচ্ছে এবং আমার মনে হয় লং টার্মে সে যদি চায় তাহলে সেটা ভালো করতে পারবে, কারণ তার যে ব্যাক ফোর ফরমেশন সেটা ম্যানচেস্টার ইউনাইটেডের যে প্লেয়ার সেই প্লেয়ারদের চলবে। তো আপনাদের কি মনে হয় সে কি আসতে পারে? কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।